দেন, আমার পৃথিবীতে আর কেউ নেই মাদারটা চুলার জন্য। দেখবো কি আমার সংসার দেখার মতন কেউ নাই। কীভাবে সে হত্যা করেছেন এবং এটা দায়ভারও সে স্বীকারের মধ্যে উদ্ঘাটন করেছি এবং এই বিষয় সংক্রান্তে আমরা 2 জন আসামিকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করে এনেছি এবং তাদের কাছ থেকে ভিকটিমের মোবাইল এবং এই ডিসিজকে হত্যার যে চাপাতি সেটা উদ্ধার করা হয়েছে এবং এই ডিসিজের কাছ থেকে যে অটোরিকশাটা ছিনতাই করে নেওয়া হয়েছিল অটো ভ্যান সেটি উদ্ধার করা হয়েছে এবং এই 2 জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। ঘটনার প্রেক্ষাপট হলো যে আমরা গত 10ই আগস্ট সকাল 10:30টার দিকে খবর পাই যে ঢাকা আশুলিয়া মহাসড়কের এই যে এলিভেটেড এক্সপ্রেস নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসের 81 নম্বর পিলারের ওইখানে একজন অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। তা আমরা বরাবরের মতো যেটা করি, মৃতদেহ পাওয়া গেলে অজ্ঞাত মৃতদেহ পাওয়া গেলে আমাদের ক্রাইম সিন টিম সেখানে গিয়ে সেই মৃতদেহের পরিচয় শনাক্তকরণের চেষ্টা করে। ঘটনা সংবাদপ্রাপ্তির পর আমাদের ক্রাইম সিন টিম ঘটনাস্থলে যায় এবং সেই মৃতদেহের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমরা তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হই। পরিচয় শনাক্ত করার পর্যায়ে আমরা জানতে পারি তার নাম হচ্ছে সুজন হাওলাদার, বয়স 29, তার গ্রামের বাড়ি হচ্ছে পটুয়াখালী সদরে। পরবর্তীতে আমরা আরও তথ্যপত্র সংগ্রহ করে জানতে পারি যে সে থাকে ঢাকার কেরানীগঞ্জে। তারপর থানা পুলিশ আমাদের কাছ থেকে তথ্য নিয়ে তার পরিবারকে অবগত করে এবং পরিবার 10ই আগস্ট বিকাল 5টার দিকে এসে এটা তাদেরই সুজন হাওলাদারকে তারা শনাক্ত করে। পরবর্তীতে আমরা ঘটনাস্থল থেকে তার পরিচয় শনাক্ত হওয়ার পর এই ঘটনা বিষয়ে ছায়াতদন্ত শুরু করি। ছায়াতদন্তে এক পর্যায়ে আমরা ভিকটিমের সাথে তার এক বন্ধুর সংশ্লিষ্টতার বিষয়ে আমরা এটা সন্দেহ ভাজন হিসাবে আমরা মামলা চলমান রাখে এটা তদন্ত কার্যক্রমটা শুরু করি, ছায়াতদন্ত শুরু করি। ছায়াতদন্তের এক পর্যায়ে আমরা কিছু তথ্য পাই যে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যে সন্দেহভাজন আসামি সে মাদারীপুর গিয়েছে এবং সেখান থেকে পরবর্তীতে আমাদের টিম ওই দিন রাতে গিয়েই মাদারীপুর থেকে তাকে এই অটো ভ্যান এবং যার কাছে সে অটো ভ্যান বিক্রি করেছে তাকে সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তীতে সে আদালতে এইটা 164 ধারা জবানবন্দি প্রদান করে। এখন যে 164 ধারা জবানবন্দি আমাদের প্রাপ্ত তথ্যপাত্র এবং ঘটনার বিশ্লেষণে জানা যায় ডিসিজড সুজন হাওলাদার, বয়স 29, তার বাড়ি পটুয়াখালী, সে থাকতো কেরানীগঞ্জের এখানে, সে অটো ভ্যান চালায়। আর তারই বন্ধু মারুফ, তার বয়স হবে 39, সেও ওইখানে অটো ভ্যান চালায়। এদের 2 জনের সাথে দেখা হয় 8ই আগস্ট নয়াবাজার এলাকায়। তখন এই 2 জন মিলে একই সাথে চলে যায় কেরানীগঞ্জে ভিকটিমের অটো ভ্যানটি যেই গ্যারেজে ছিল সেই গ্যারেজে। সেখানে গিয়ে তারা একসাথে ইয়াবা সেবন করে। ইয়াবা সেবন করার পর এই আসামি মারুফ চলে আসে আর ওখানে ডিসিজ যে আছে সুজন হাওলাদার সে থেকে যায়। এখন সুজন হাওলাদার পরবর্তীতে একই 8ই আগস্ট রাত 8টার দিকে তাকে ফোন করে, মানে আসামি মারুফকে ফোন করে যে একটা কাজ আছে, আমরা মালামাল আনতে যাব গাজীপুরের কাশিমপুরে, ওকে আসতে বলে, আসামিকে আসতে বলে। তা আসামি মোহাম্মদপুরে আসে 9টার দিকে আসার পর এই আসামি মারুফ আর এই ডিসিজড সুজন হাওলাদার একত্রে এই মালামাল আনার জন্য রওনা দেয়। বেরিবাদ হয়ে তারা গাজীপুরে চলে যায়, গাজীপুর কাশিমপুরে যায়। কাশিমপুরে গিয়ে 12:30 ওই দিনই রাত 12:30টার দিকে পৌঁছার পর কাশিমপুরে থাকে তার ছোট ভাই ফারুক। এই ফারুকের কাছে তারা ফারুকের ওখানে রাতে খাওয়া দাওয়া করে, ওখানেই বিশ্রাম নেয় এবং পরবর্তীতে রাত 2:30টার দিকে তারা মালামাল লোড করে, প্লাস্টিকের মালামাল যেটা নিয়ে যাবে ঢাকার লালবাগে। লোড করে তারা 3টার দিকে ওখান থেকে রওনা হয়ে আবার একই পথে ব্যাক আসতেছিল। আসার এক সময় তারা ঢাকা আশুলিয়া মহাসড়কে, এটা আশুলিয়া বাজারের ওইখানে যে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের 81 নম্বর পিলারের ওইখানে এসে তাদের এই অটো ভ্যানটি নষ্ট হয়ে যায়। তো অটো ভ্যানটি নষ্ট হয়ে যাওয়ার পর 2 জন মিলেই অনেক চেষ্টা করে অটো ভ্যানটি ঠিক করার জন্য, কিন্তু অটো ভ্যানটি আর ঠিক হয় না, স্টার্ট করতে পারে না। পরবর্তী 9 তারিখ, যেহেতু 8 তারিখ রাতে রওনা দিয়েছে, 9 তারিখে
11টার দিকে তারা ওইখানে দুইজন মিলে অটো ভ্যানের উপরে যে পলি ছিল সেই পলি দিয়ে তারা ওইখানে বিশ্রামে যায়। তো বিশ্রাম নেওয়ার সময়ও আবার তারা দুইজন মিলে ওইখানে ইয়াবা সেবন করে। ইয়াবা সেবনের এক পর্যায়ে যে ডিসিস্ট সুজন হাওলাদার সে ওখানে শুয়ে রেস্ট নিচ্ছিল, আর আসামি মারুফ উঠে এসে আবার চেষ্টা করে যে অটো ভ্যানটাকে চালু করা যায়। তা চালু করার এক পর্যায়ে সে দেখে যে দুইজন মিলেও চেষ্টা করে, যেটা করতে পারে না। এক পর্যায়ে সে দেখে যে একটা তার পুড়ে গেছে, তো সেই তারটাকে সে চেঞ্জ করে আবার যখন লাগায় অটো ভ্যানটা স্টার্ট নেয়। তো অটো ভ্যানটা যখন স্টার্ট নেয় তখন এই যে ডিসিস্ট সুজন হাওলাদার সে ঘুমিয়ে পড়ে ওখানে। তখন সে প্ল্যান করে যে না, অটো ভ্যানটা আর তাকে দিবে না, সেইটা নিয়ে চলে যাবে। এটা তার মাথায় আসার পর সে ওখানে অটো ভ্যানের বক্সে চাপাতি ছিল, সেটা আগে থেকে জানতো একটা চাপাতি থাকে। সেই চাপাতিটা সে বের করে সুজনের কাছে চলে যায়। সুজনের কাছে গিয়ে প্রথমে সুজনের মাথার কাছে গিয়ে ওখানে একটা বড় পাথর ছিল, সেই পাথর উঠে প্রথমে সুজনের মাথায় আঘাত করে ঘুমন্ত অবস্থায়। আঘাত করার পর তার মাথা ফেটে যায়, এখান দিয়ে মাথা ফেটে পুরো রক্তাক্ত হয়ে যায়। পরবর্তীতে সে মৃত্যু নিশ্চিত করার জন্য ওই যে চাপাতি দিয়ে তার গলা পোঁচ দিয়ে মৃত্যু নিশ্চিত করে। মৃত্যু নিশ্চিত করার পর সে ওই চাপাতিটা ওখানে পাশে একটু পানি আছে, সেখানে ডোবার মধ্যে সে এটা ফেলে দেয়, আর তার ডেড বডিটাকে ওই পলি দিয়ে পেঁচিয়ে রাখে। পেঁচিয়ে সে ওই যেহেতু অটো ভ্যান স্টার্ট নিয়েছে, সেই অটো ভ্যানটা স্টার্ট করে সে চলে যায় গাবতলি যাওয়ার পর তার এই অটো ভ্যানটার চার্জ শেষ হয়ে যায়। তখন যেহেতু মালামাল নিয়ে তাকে লালবাগে যেতে হবে, সে আরেকজনকে ফোন দেয় অন্য একটা অটো ভ্যান নিয়ে আসার জন্য। অন্য এক ব্যক্তি অটো ভ্যান নিয়ে এসে সেই মালামালগুলোকে শিফট করে আর এই অটো ভ্যানটাকে পিছনে ট্যাগ করে নিয়ে এই অটো ভ্যানটাকে টেনে নিয়ে চলে যায়। পরবর্তীতে সে এই অটো ভ্যানটা নিয়ে আইয়ুব আলী নামে একজনের গ্যারেজে নিয়ে যায়, এবং এই গ্যারেজে নিয়ে সে ফোন দেয় মাদারীপুরের কালকিনির শাকিলকে, আকাশ তানভীর ডালি আকাশকে ফোন দেয়। আকাশকে ফোন দেওয়ার পর আকাশকে বলে যে আমার কাছে একটা ভ্যান আছে, তুমি কিনবা কিনা। তো বলছে দাম কত? তা বলছে যে 90,000 টাকা প্রাইস হবে, নতুন ভ্যান একদম। কারণ কি ভ্যানটা গত মাসের মানে জুলাইয়ের 24 তারিখ সে নতুন ভ্যানটা সে নিয়েছে। 90,000 টাকা এটা তারা চুক্তি হয়। পরবর্তীতে সে আবার ছবি তুলে এই ইমুতে তাকে এই ছবিটা পাঠায় অটো ভ্যানের। পরবর্তীতে এই আইয়ুব আলীর মাধ্যমে অটো ভ্যানের কন্ট্যাক্ট করে আকাশের সাথে। আকাশ তাৎক্ষণিকভাবে তাকে 20,000 টাকা প্রদান করে মোবাইলে। এখান থেকে সে 10,000 টাকা নিয়ে মানে 10 তারিখ সকালবেলা, এটা তো 9 তারিখের ঘটনা, 10 তারিখ সকালবেলা এই অটো ভ্যানটি চালিয়ে মানিকগঞ্জ হয়ে ফেরি পারাপার হয়ে সে ভাঙা হয়ে মোস্তফাপুর হয়ে মাদারীপুর যায়। তা মোস্তফাপুর এসে যে অটো ভ্যানটা কিনেছিল সে জানতো এটা চোরাই অটো ভ্যান, তারপরও সে এসে মোস্তফাপুর থেকে এই অটো ভ্যানটাকে রিসিভ করার পর তারা একসাথে চলে যায় মাদারীপুর সদরে। যেহেতু অটো ভ্যানটার চার্জ শেষ হয়ে গেছিলো, সেখানে মাদারীপুর সদরে ওখানে আনসার ক্যাম্পের পাশে একটা গ্যারেজ আছে, সেই গ্যারেজের টাকার বিনিময়ে সেই অটো ভ্যানটাকে চার্জে দেয়। তখন রাত 10 তারিখ রাত 11:30 অটো ভ্যানটা চার্জ দিতে তারা দুইজন ওখানেই অবস্থান করে। এবং আমাদের টিম যেহেতু 10 তারিখ রাতেই অপারেশনে চলে যায়, এবং এক পর্যায়ে আমরা 11 তারিখ সকাল 8:30টার দিকে এই দুজনকেই ওই গ্যারেজ থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই, এবং সাথে সাথে ওখান থেকে এই অটো ভ্যানটাকেও আমরা উদ্ধার করি এবং ওখানে আমরা এটা জব্দ করি। ইতিমধ্যে 11 তারিখ রাতে মানে 10 তারিখ দিবাগত রাত মানে 11 তারিখে 11ই আগস্ট এই ডিসিস্টের মা বাদী হয়ে হত্যা মামলা রুজু করে আশুলিয়া থানায়। পরবর্তীতে মামলাটা আমরা অধিগ্রহণ করি এবং আসামিকে আমরা যখন আমাদের পিবিআইতে নিয়ে আসি, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে চাপাতির দিয়ে হত্যার কথা স্বীকার করে এবং আমরা ঘটনাস্থলে নিয়ে যাই, এবং ঘটনাস্থল থেকে সে ওখানে যে পাশে ডোবা ছিল সে নিজ হাতে ডোবা থেকে ওই চাপাতি বের করে আমাদের কাছে দেয়, আমরাও সেটা জব্দ করেছি এবং তাদের কাছ থেকে কিন্তু এই যে ডিসিস্টের মোবাইল সহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রেক্ষাপট ছিল এরকম যে পিবিআই মামলাটার সংবাদ প্রাপ্তির পর থেকে মানে আমরা যখন ক্রাইম সিন করলাম, এই অজ্ঞাতনামা হিসাবে সে ছিল ডেড বডি, সেটাই আমাদের ক্রাইম সিন টিমই কিন্তু শনাক্ত করেছে এই ওনার পরিচয় শনাক্ত হওয়ার পর আমরা যখন তদন্ত শুরু করি তখন 24 ঘন্টার মধ্যেই আমরা কিন্তু এই ঘটনার সাথে জড়িত দুইজনকেই গ্রেপ্তার করতে সক্ষম হই। এর মধ্যে একজন তো ছিল হত্যায় সরাসরি জড়িত, আর অন্যজন ছিল চোরাই জানা সত্ত্বেও
সেই এই অটো ভ্যানটি তার কাছে 90,000 টাকার জন্য ক্রয় সম্মতি হয় এবং ইতিমধ্যেই তাকে 20,000 টাকা প্রদান করে। এবং এরা বিভিন্ন সময় একত্রে মাদক সেবন করত, বয়সের ব্যবধান থাকলেও এরা বন্ধুর মতো ছিল। পিবিআই বরাবরের মতোই আমরা যেটা করি, আমরা যে কোনো হত্যা মামলা অত্যন্ত গুরুত্বের সাথে গিয়ে এটা ক্রাইম সিন হিসেবে যখন আমরা কাজ শুরু করি, ছায়া তদন্ত শুরু করি এবং পরবর্তীতে আসামি গ্রেপ্তার করে আমরা এই মামলাটির তদন্তভার অধিগ্রহণ করি এবং এই দুইজন আসামি কিন্তু বিজ্ঞ আদালতে 164 ধারায় জবানবন্দি প্রদান করেছেন। মারুফ যে আছে, যে হত্যা করেছেন, সে এটার বিস্তারিত বর্ণনা এবং এটা দায়ভারও সে স্বীকার করেছেন। এবং অন্য যে আসামি ছিল, যে অটো ভ্যানটা ক্রয় করেছে চোরাই জানা সত্ত্বেও, তা সেও কিন্তু বিজ্ঞ আদালতে 164 ধারায় জবানবন্দি প্রদান করেছে। তো বরাবরের মতোই পিবিআই যে কোনো হত্যাকাণ্ড আমরা অত্যন্ত আমাদের জুরিসডিকশন এলাকায় যে কোনো হত্যাকাণ্ডে আমরা কিন্তু ক্রাইম সিন টিম তাৎক্ষণিকভাবেই যাই, আমরা পরিচয় শনাক্ত চেষ্টা করি এবং আমরা চেষ্টা করি যে এটা স্বল্পতম সময়ের মধ্যেই এই হত্যার রহস্য উদ্ঘাটন করতে, যাতে মানুষের মনে এই সমস্ত অপরাধ সম্পর্কে পিবিআইয়ের প্রতি মানুষের জনমনের আস্থা আরও বৃদ্ধি পায়। বরাবরের মতোই আমাদের অতিরিক্ত আইজিপি মহোদয় আমাদের সার্বিক নির্দেশনা প্রদান করেন এবং তার নির্দেশনা মতেই আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি এবং আসামি গ্রেপ্তার করতে সক্ষম হই। ধন্যবাদ সকলকে। ডিসিজড এবং আসামি দুইজনই মাদকসেবী এবং তারা বিভিন্ন সময় একত্রে এই মাদকসেবীটায় তারা দুইজনই কিন্তু অটো ভ্যান চালক এবং দুইজনই একত্রে এই মাদক সেবন করতো, যার জন্য তাদের মধ্যে বয়সের ডিফারেন্স থাকলেও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আর মামলার রহস্য উদ্ঘাটন প্রক্রিয়ায় আমরা তথ্য প্রযুক্তির সহায়তা নিয়েছি এবং আমরা ওই সময় তার যে মুভমেন্ট বিভিন্ন সে যে কেরানীগঞ্জ থাকে এবং সে যে কাশিমপুরে গেল, এগুলো আমরা পর্যালোচনা করার চেষ্টা করেছি এবং সেই পর্যালোচনার সূত্রে এবং আমরা আরও কিছু গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করেছি এই বিষয়ে। এই সার্বিক বিষয় পর্যালোচনায় আমরা প্রথমে সন্দেহভাজন হিসেবেই তাকে শনাক্ত করি, পরবর্তীতে তো গ্রেপ্তার করার পর সে এই বিষয়ে বিস্তারিত স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। ঘটনার পর থেকে কি আসামি পলাতক ছিল? একসাথে তারা গিয়েছে এবং হত্যাকাণ্ডের পর থেকে কি আসামি? ঘটনার পর আসামি যেহেতু তার অটো ভ্যানে মালামাল ছিল, ঘটনার পর সে কিন্তু এই অটো ভ্যানের মালামাল নিয়ে কিন্তু লালবাগে ওইখানে ডেলিভারি করছে। সো পরবর্তীতে এই অটো ভ্যানটাকে নিয়ে সে বিক্রি করেছে এবং 10 তারিখ কিন্তু 10ই আগস্ট 10:30টার সময় আমরা তথ্য পাই যে অজ্ঞাতনামা মৃতদেহ পড়ে আছে। আবার 10ই আগস্টে কিন্তু সেই অটো ভ্যানটা চালিয়ে সে মাদারীপুরে ওই যে বিক্রি করেছে তার কাছে নিয়ে যায়, 10 তারিখে নিয়ে যায় এবং সে কিন্তু মাদারীপুর পৌঁছে 10 তারিখ রাত 11:30টার দিকে ওইখানে ঢুকে, ওই চার্জ দেওয়ার জন্য ওই গ্যারেজে ঢুকে। আর আমরা 11 তারিখ সকাল 8:30টার দিকে তাদেরকে আমরা দুইজনকে গ্রেপ্তার করি। মেয়েটা বলে, মা আমি গাড়ির কাছে যাই আব্বুরে ডাকি, কেন আমার আব্বু কথা বলে না, কেন আমাদের ডাক শুনে না। আমার ছেলে বলো, মা আমার আব্বু কখন আসবো, আমি ভাত খাবো, আমার আব্বু ভাত কখন খাওয়া দিব, কে আমার এই এতিম সন্তান দুটা দেখবো, কে আমার সংসার দেখার মতন কেউ নাই, কে এমন করলো। আমি এটার বিচার চাই, আমি ফাঁসি চাই। আমার স্বামীর এইভাবে কে মারলো, কিসের জন্য মারলো, আমার সন্তানের এখনো বুঝে না। আর বাবা, আমি বলছি তোমার বাবা এখনো হাসপাতাল, আমার ছেলে মেয়ে এখনো জানে হাসপাতাল, আশা করে আছে কে মারলো আমার স্বামীর এইভাবে, কিসের জন্য মারছে। আমি এটা বিচার চাই আপনাদের কাছে, এটা সঠিক বিচার করবেন। আপনাদের দ্বারা এই আশা লয়ে আইছি, সঠিক বিচার চাই। আমি আমার সন্তানের যোগাযোগ ছিল, তারপর থেকে তার ফোন বন্ধ, নিখোঁজ। আমরা মডেল থানায় জিডি করি, তারপরে আমরা খোঁজাইতে থাকি, জায়গায় জায়গায় খোঁজাইছি, পাই নাই কোনো জায়গায়। পরে আমাদের ওই যে ওটা কোন জায়গা বলে, যে না ইকুইরা থানায় গেছি, ওই জায়গায় পাই নাই। ওই জায়গায় আমরা আবেদন করে আসছি, পাই নাই, বলছে জানাবো আপনাদের। পরে এলা ওই যে সাবার ওই জায়গায়, ওটা আশুরিয়া, ওই থানার থেকে ফোন দিছে
যে বলছে আপনার কি লাগে, আপনার নাম কি? আমি আমার নাম বলছি, আমার নাম মাকসুদা। কয় সুজন আপনার কি হয়? আমি বলি, আমার হাজবেন্ড। কয় সে অনেক বড় অ্যাক্সিডেন্ট করছে, অনেক অসুস্থ, আপনারা তাড়াতাড়ি আসেন, আপনার সাথে কে আছে? আমি বলছি আমার স্বামীর বোন ছিল, আমার ছোট বোনের জামাই ছিল। পরে আমাদের ঠিকানা দিছে, ওই ঠিকানায় আমরা যাই, যা দেখে আমার স্বামীরে এই নির্মমভাবে হত্যা করছে। আমার স্বামীরে গাড়ির জন্য হত্যা করছে, গাড়ি নিয়ে গেছে, আমার স্বামীরে মেরে রেখে গেছে। আমার সংসার চালানোর মতন কেউ নয়, আমার শ্বশুর অসুস্থ, আমার স্বামী একা ইনকাম ছিল, ওই ইনকাম দিয়ে আমরা চলতাম। আমার স্বামীর হত্যার বিচার চাই, আপনারা সুস্থভাবে আমার স্বামীর হত্যার বিচার চাই। আপনার উপরে আমি পয়সা করে এই জায়গায় আইছি, আমি বিচার চাই। আমার সন্তানদের এতিম করছে। সেখানে গিয়ে আপনি কি দেখলেন? ঘটনাস্থলে যাওয়ার পর কি দেখলেন? আমরা ঘটনাস্থলে গেছি, যাওয়ার পরে আমাদের জিজ্ঞাসা করছে এই লোক কি আপনাদের চিনেন? পরে আমি ছবি নিয়ে গেছি আমার স্বামীর, পরে সব জিজ্ঞাসা করছে, তথ্য লইছে, তারপরে আমার স্বামীর লাশ আমাদের দেখাইছে। তারপর আমরা ওই জায়গার থেকে লাশ নিয়ে আসি, আশুলিয়া থানায় যাই, ওই জায়গায় মামলা হয়েছে। তারপর আমার স্বামীরে সরোজদি হাসপাতাল পাঠাইছে লাশ। এই জায়গাতে কালকে আমরা দাফন দিয়ে আবার এই জায়গায় আসতে বলছি, আমরা এই জায়গায় আসছি। আর আপনারা বিচার করবেন, আপনাদের দ্বারা আমরা বিচার চাই। আমি তো ব্যান চালাইতো, আমি কখনো দেই নাই মারুফরে। আমার সঙ্গে ব্যান চালাইতো, রাত্রে 10টার ভিতরে বাসায় থাকতো, তারপর বাইরে যাইতো না। আমার স্বামীরা কে এইভাবে মারছে, আমি এর বিচার চাই। আমার একটা ছেলে আমার অনুরোধ সরকারের কাছে, আমার অনুরোধ পাবলিকের কাছে, আমার বিচার চাই। আমি আর ফাঁসি চাই, আমি আর কিছু চাই না। আমার একটা সন্তান, আমার পৃথিবীতে আর কেউ নেই মাথার ডাক শোনার জন্য। স্যার, আমার আপনারা সঠিক বিচার করবেন, আমাকে আপনার কাছে এটুকুই অনুরোধ, পাবলিকের কাছে এটুকু অনুরোধ। অপরাধ ছিল আমার আমার স্বামী। আমার ছেলে কি অপরাধ করছে ওর সাথে? একটা গাড়ির জন্য আমার ছেলেকে এরকম নির্ভরভাবে মারা গেছে। নাহলে তুই গাড়ি নিয়ে যাতি, কোনো তো আপত্তি নাই। স্যার ঋণ ফির করে গাড়িটা করছে ভালো থাকার জন্য, ভালো চলার জন্য। না, কোনো শত্রুতা আমি থাকি ছিল না। গ্রামে স্যার, আমার এই বউ আর এই নাতিপুতিটাকে ডাকার স্যার, আমার স্বামী অসুস্থ, আমি গ্রামের বাড়ি থাকি, আমার সংসার আমার ছেলে চালাইতে। নাম কি আপনার? আমার নাম মুসাম্মদ আলো বেগম। আপনার নাম? মাকসুদা। ঠিক আছে।